সবকিছু ঠিক, আমরাও রাজি, বিএনপিও রাজি, কিন্তু হঠাৎ করে বিএনপি পল্টি নিয়েছে। তারা বিএনপির বক্তব্য তো আমরা জানি, অনৈক্য সৃষ্টি হয়েছে, বিশ্বাসঘাতকতা হয়েছে, তাদের সাথে প্রতারণা হয়েছে, এটি হচ্ছে বিএনপির ভাষ্য। আসলে পল্টি দিল কে, বিশ্বাসঘাতকতা বা প্রতারণা করলো কে? এখন বিএনপি পড়ে গেছে একটা মানে চেঙ্গির মধ্যে। আমাদের পুরান ঢাকা নিয়ে আছে না মাইনকে চিপা, এখন একটা বিরোধপূর্ণ অবস্থা তৈরি হবে। এর বাইরে তো আওয়ামী লীগ আছেই বাইরে। তখন সব যখন সামগ্রিক অবস্থা হবে, তখন কি হবে? নির্বাচন পিছিয়ে যাবে, বলবে নির্বাচনের পরিবেশ নাই। জামাতের অথবা এনসিপির লোকজন বলতেছে কিন্তু যে কাবিনে সিগনেচার করেছেন, এখন সংসার করতেই হবে। এখন যদি স্বাক্ষর করার পর দেখে যে পাত্র পরিবর্তন হয়ে গেছে, দেনমোহর ঠিক নাই, তাহলেও কি তাকে সংসার করতে হবে? যে কাবিন এবং সংসার এর মাঝখানে ডিভোর্স নামে একটা শব্দ আছে। যে আমরা বলেছি, আমরা কারা? আমরা কারা? এই দেশের মানুষের কোনো মতামত নাই। মানুষের মতামত নেওয়ার জন্য তো আবার গণভোটের কথা বলা হচ্ছে। এখন যখন এটা আদেশ করতে যাচ্ছে, তখন আর নোট অফ ডিসেন্ট নাই। তো বিএনপির আপত্তিটা তো জেনুইন আপত্তি রে ভাই। আসিফ নজরুল বিএনপি যা বলছে সে সত্যি বলছে বা সঠিক বলছে এরকম কিছু বলে, তাহলে তো এমনিতেই এনসিপি তাদের ছাগল খাচ্ছে। এনসিপি বলছে আসিফ নজরুলের সেফ এক্সিট নাই, এরকম সেফ এক্সিট এনসিপির খুঁজতে হবে না, এনসিপি নিজে সেফ এক্সিট খুঁজতে বলেন। তিনি তো বলছেন যে তার পরিবারকেই থাকতে হবে, এমনটি না। তার যেগুলো ইন্ডিয়ায় গেছে মাল পানি নিয়ে, তারা মাঝে মাঝে তাদের শোনায় যে আপনি সারা দেশ চলবে না। উনি কমন নাকি? ওনার ভাই ভাতিজা, ওনার চাচতো, ওনার কাজিন যারা আছে, এরা এই তাপস টাপস যারা, সেই হেলাল সেই খেলাল, এরা যা করছে, এরাই দেশে আইসা নিয়ে আবার আবার সেই রাজত্ব করব, এত সহজ না। বাংলাদেশের মানুষ অত বোকা না। ডক্টর শফিকুর রহমান কি বলছে? 1947 সাল থেকে আজকে 22শে অক্টোবর রাত্র 8টা 11 মিনিট পর্যন্ত যদি আমাদের আচরণে কেউ দুঃখ পেয়ে থাকেন, তাহলে আচ্ছা, এর মধ্যে তো 2024 ছিল। 2024 তো শেখ হাসিনা তার আচরণে দুঃখ পেয়েছে, তাহলে কি সে শেখ হাসিনার কাছে ক্ষমা চাইছে নাকি? এত নাটকতা কিছু নাই। অনেক মানে বিষয়ে আছে অনেক, এবং সব একটু হজবরল অবস্থায় আছে মনে হচ্ছে অনেক বিষয়। আপনার কাছ থেকে কিছু বিষয়ে স্পষ্ট হওয়া যায় কিনা দেখি। যে শুরু করি যে জুলাই সনদ এবং সেটির বাস্তবায়ন, সেটি নিয়ে তো অনেক কথা হচ্ছে। একটু আপনার কাছ থেকে সামারি শুনবো। যে জামাতের নায়েবে আমির তিনি বলছেন যে সব কিছুতে বিএনপি রাজি হয়েছে, যদি তাকে কোট করি, সব কিছু ঠিক, আমরাও রাজি, বিএনপিও রাজি, কিন্তু হঠাৎ করে বিএনপি পল্টি নিয়েছে। তারা এতদিন ধরে জাতীয় ঐক্যমত কমিশনে থেকে জুলাই সনদের স্বাক্ষরের পর এখন বলছে আমরা এটাকে মানি না। এটা জামাতের বক্তব্য। আর বিএনপির বক্তব্য তো আমরা জানি, অনৈক্য সৃষ্টি হয়েছে, বিশ্বাসঘাতকতা হয়েছে, তাদের সাথে প্রতারণা হয়েছে, এটি হচ্ছে বিএনপির ভাষ্য। আসলে পল্টি দিল কে, বিশ্বাসঘাতকতা বা প্রতারণা করলো কে, আসল প্রতারক কে? দেখেন, এখানে আসল প্রতারক হলো জাতীয় ঐকমত্য কমিশন। এটা হলো মূল কথা। জাতীয় ঐকমত্য কমিশন, আমি শুরু থেকে আমি কখনোই এই জাতীয় ঐকমত্য কমিশনের যে লোকগুলো আছে, এই লোকগুলোর উপর আমার কোনো আস্থা ছিল না, একদম শুরু থেকে ছিল না। আমি সবসময় এদের ব্যাপারে বলে আসছিলাম যে ভুল লোককে এখানে নির্বাচন করা হয়েছে। তারা একটা মিশন নিয়ে এখানে আসছিল ওই দেশে। আলী রিয়াজ বলেন, মনির হায়দার বলেন, তারা একটা মিশন নিয়ে আসছে। মিশনটা হলো দেশে একটা পলিটিক্যাল একটা আনরেস্ট তৈরি করা, এবং তারা সেই মিশনের সর্বশেষ কার্ডটা খেলে দিয়েছে। এবং অলরেডি মনির হায়দার তো চলে গেছে শুনলাম, আবার হয়তো আসবে, আমি যাই না। কিন্তু এই কাজগুলো তারা করছে। এই পলিটিক্যাল আনরেস্ট তাদের লাভ, মানে মিশনের উদ্দেশ্য বাংলাদেশের আনরেস্টের অনেক লাভ, অনেকের লাভ। বাংলাদেশ যদি শান্ত সুস্থির এবং গণতন্ত্রের পথে অগ্রসর হয়, তাহলে বাংলাদেশের জনগণ ছাড়া আর কারো লাভ নাই। এই হলো বেসিক কথা। কারণ সবাই এটা আনরেস্ট চায়, কারণ একটা প্রবাদ আছে বাংলায় যে ওলট পালট করে দিয়ে আমরা লুটে পুটে খাই। এই হলো মূল ঘটনা, এটা হলো বেসিক কথা। আমি আপনাকে বলি যে ঝামেলাটা কোথায় পাকছে। এই যে অনেকে বলতেছে না, জামাতের অথবা এনসিপির লোকজন বলতেছে কিন্তু যে কাবিনে সিগনেচার করেছেন, এখন সংসার করতেই হবে। এইগুলো হলো জানেন, মানে মানুষকে বিভ্রান্ত করার একটা প্রক্রিয়া। কাবিনে সিগনেচার করলে সংসার করতে হয় না, মাথায় রাখতে হবে। কাবিন এবং সংসার এর মাঝখানে ডিভোর্স নামে একটা শব্দ আছে। কাজে ওইগুলি অত সহজ না বিষয়গুলি। বিষয়টা কি হয়েছে, তারা ঐকমত্য কমিশনের সনদে, জুলাই সনদে সিগনেচার করেছে, ঠিক আছে। এখন এটা কিন্তু দুইটা পার্ট, এক হলো জুলাই সনদ, আর এক হলো জুলাই সনদ বাস্তবায়নের আদেশ। জুলাই সনদটা কিভাবে বাস্তবায়ন হবে তার একটা আদেশ। আপনি আদেশটা কিভাবে দিবেন, আদেশটা কিভাবে বাস্তবায়ন করবেন, অনেকগুলি বাস্তবায়নের প্রস্তাব ছিল। আমি একটু সময় নিচ্ছি ডিটেলটা বলার জন্য আর কি। অনেকগুলি প্রস্তাব আসছে যে এটা আগামীতে যে সংসদ বসবে, সেই সংসদে যারা নাকি এমপি হবে তারা এই বাস্তবায়ন করবে, সবগুলি না,
কিছু কিছুতে এখনই রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে করা যাবে, যেগুলো আইন আছে। আর যেগুলোর জন্য প্রায় 48টার মতো আছে, যেগুলোর জন্য আপনার কি করতে হবে, আপনার কি বলে, সংসদের সংবিধান সংশোধন করতে হবে। এই জন্য মূলত এখন সংবিধান সংশোধন এগুলো সংসদে পাশ করাতে হবে 2/3 মেজরিটির মাধ্যমে। ওকে, এখন এটি কিভাবে হবে? বিএনপি বলতেছে যারা নতুন সংসদে আসবে তারা করবে, কিন্তু তাদের এই কথার উপর অনেকে বিশ্বাস রাখে না, বলে যে না এটা এখনই করতে হবে, এখনই তোমাকে এটা নিয়ে মানে অঙ্গীকার করতে হবে। অঙ্গীকার করছি কিন্তু ওটা তো হবে না। তখন তারা বললো যে আমরা একটা আদেশ তৈরি করবো, যেটা প্রধান উপদেষ্টা দেবে, এবং সেটার মাধ্যমে আমরা বলবো যে এটা বাস্তবায়ন করতে হবে এবং বাস্তবায়নের পদক্ষেপগুলি কি হবে। একটা হলো এই যে যারা এমপি হবে তারা এটা বাস্তবায়নের জন্য একটা হবে, পরিষদ হবে, সেই পরিষদের মেম্বার হবে, তারা এটাকে এটাকে সবগুলি এই জুলাই সনদে যা যা আছে সবগুলি তারা বাস্তবায়ন করবে। এবং যদি তারা 270 দিনের মধ্যে বাস্তবায়ন করতে না পারে তাহলে অটোমেটিক বাস্তবায়িত হয়েছে বলে গণ্য হবে। মানে বিষয়টা কি? বিষয়টা হলো সারা দেশে যে 300 লোক নির্বাচিত হয়ে আসবে তাদের উপর কারো কোনো আস্থা নাই। তারা কি করবে না করবে এটা কোনো ব্যাপার না, ব্যাপার হলো আমি বলেছি, আমরা বলেছি। আমরা কারা? আমরা কারা? এই দেশের মানুষের কোনো মতামত নাই? বললো আমরা 30টা দল করেছি, এই 30টা দলকে দেশের সমস্ত মানুষকে এখন রিপ্রেজেন্ট এই করে। দেশের মানুষের মতামত নেওয়ার জন্য তো আবার গণভোটের কথা বলা হচ্ছে, কিন্তু আমি Good, একটু আমি একটু ওই পয়েন্টে গণভোটের জায়গায় আসি, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। মাসুদ কামাল নিশ্চয়ই আমি ওটা বলবো, এটা নিয়ে আমি শুনবো, আমি ওটাই কিন্তু ওই যে বলছি। কাবিননামার কথাটা যেটা আলোচনায় আনলেন না, ওটা একটু শেষ করে ফেলি। হাসনাত আব্দুল্লাহ বলছেন এই কথাটা, সই করছেন, কিন্তু কাবিননামার যে মানে বিষয়বস্তু থাকে, ধরেন সেখানে থাকে পাত্র পাত্রীর নাম, পরিচয়, ঠিকানা, দেনমোহরের পরিমাণ ইত্যাদি ইত্যাদি। এখন যদি স্বাক্ষর করার পর দেখে যে পাত্র পরিবর্তন হয়ে গেছে, দেনমোহর ঠিক নাই, তাহলেও কি তাকে সংসার করতে হবে? যে মানে বিএনপি তো এরকমটাই বলছে, যে সব যা তারা স্বাক্ষর করেছিল তা এখন নাই, তাহলে কি সেটা? না না না, তা না, বিষয়টা ওরকম না, ওরকম না, ওরকম না। আমি বলি আপনাকে, বিএনপি স্বাক্ষর করার সময় অনেকগুলো ইস্যুতে নোট অফ ডিসেন্ট দিয়েছিল, যে এগুলো আমরা চাই না। এখন প্রশ্ন হলো, যখন আপনি আদেশটা করছেন বাস্তবায়নের জন্য, তখন সেখান থেকে নোট অফ ডিসেন্ট গুলো তুলে ফেলানো হয়েছে। এখন তাহলে দাঁড়ালোটা কি? দাঁড়ালো হলো, যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, যে উচ্চ কক্ষ কিভাবে নিয়োগ করবেন, আপনি উচ্চ কক্ষগুলি কিভাবে নির্বাচন করবেন। বিএনপি বলছে যারা নিম্ন কক্ষে নির্বাচিত হবে তাদের মাঝখান থেকে আনুপাতিক হারে উচ্চ কক্ষে নির্বাচন করা হবে। আর এই জামাত বলছে অথবা ইসলামী আন্দোলন বলছে যে না, সারা দেশের টোটাল যে ভোট প্রাপ্তি সেই অনুপাতে উচ্চ কক্ষ নির্বাচিত হবে। বুঝলেন? কিন্তু তাহলে উচ্চ কক্ষটা বিএনপি মানছে উইথ নোট অফ ডিসেন্ট। যখন আপনি এটা জনগণের কাছে পাঠাবেন যে তুমি এটা মানবা কি মানবা না, তখন তো এটা নোট অফ ডিসেন্টটা সহ থাকতে হবে। বিএনপির কথাই বলছে, আমি তো নোট অফ ডিসেন্ট দিয়েছি এবং নোট অফ ডিসেন্ট সহই তো আমি সনদে সিগনেচার করেছি। সনদে তো তারা সিগনেচার করছে, নোট অফ ডিসেন্ট ছিল। এখন যখন এটা আদেশ করতে যাচ্ছে তখন আর নোট অফ ডিসেন্ট নাই। তো বিএনপির আপত্তিটা তো জেনুইন আপত্তি রে ভাই, তার তো জেনুইন আপত্তি। এটা আপনি রাখেন নাই কেন? রাখে নাই কে? রাখে নাই হলো এই কমিশন, ঐক্যমত্য কমিশন। তাহলে ঐক্যমত্য এই কমিশন আলিমিয়াত এরকম, কম, তারা রাখে নাই। ঐক্যমত্য কমিশনের প্রধান তো হচ্ছে ডক্টর ইউনূস, অতএব সরকারি আসলে এটি সরকারেরই আরেক রূপ বা সরকারি না, সরকার বলবো না, এটা 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 সরকার না। ডক্টর ইউনূস প্রধান, কিন্তু এর বাইরে যারা আছে তারা তো বিভিন্ন জায়গাতে নিয়ে আসছে তাদেরকে। তাদের যদিও একটা করে পজিশন দেওয়া হয়েছে, একটা পদ দেওয়া হয়েছে, কিন্তু তারা তো বিভিন্ন জায়গা থেকে আনছে। এরা তো এটাকে ভুল, ইচ্ছে করে ভুলটা করছেই কেউ না কেন সেটা বলে। এর পিছনে একটা বিরাট রাজনীতি আছে। আমি আপনার এরপর নিশ্চয়ই আপনি ইটা আনবেন, এই আপনার এই মানে গণভোট প্রসঙ্গে আসবে পরে। আমি তার আগে এই রাজনীতিটা বলে নিই আপনাকে। বিরাট রাজনীতিটা হলো, এখন বিএনপি পড়ে গেছে একটা মানে চেঙ্গির মধ্যে। আমাদের পুরান ঢাকা নিয়ে আছে না মানকেচিপা মধ্যে পড়ে গেছে। কিভাবে পড়ে গেছে? এখন বিএনপি যখন বলতেছে এটা আমরা স্বাক্ষর করবো, তখন তারা বলতেছে কেন আপনি সিগনেচার করছেন, স্বাক্ষর করতে হবে, এখন আপনাকে মানতে হবে। কারণ বিএনপি বলছে তোমরা যেটা বলতেছো যে আদেশটা, এটা তো আমি করি নাই, আমি তো এটা আমার তো নোট অফ ডিসেন্ট ছিল, নোট অফ ডিসেন্ট এখন কোথায় গেল ওইটা কিন্তু বলে না। বিএনপি যে কেন আপত্তি করতেছে এটা কিন্তু কেউ বলে না। তারা বলতেছে তুমি ওইটা করো নাই কেন, তাহলে তুমি চাও না, তাহলে তুমি চাও না। এখন এটা হলো একটা উদ্ভট একটা ব্যাপার। এখানে আমাদের এখানে এই ধরনের অনেক রকম কথাবার্তা কিন্তু চলবে। কারণ বিএনপি যে চায়, যদি তুমি চাও তাহলে মানো। ভাই আমি তো নোট অফ ডিসেন্ট বলেছিলাম। এই হলো ক্যারিকেচারটা। এখানে বেসিক্যালি এই কাজটা করা হয়েছে বিএনপি কে পলিটিক্যালি কর্নার করার জন্য। বিএনপি
এখন বুঝতে পারছে জিনিসটা, বিএনপিরও সমস্যা তাহলে কি আছে। বিএনপিকে কর্নার করা কি ঐকমত্য কমিশনের মানে উদ্দেশ্য? না, তাহলে কর্নার করা হলে এখন এই চান্সটা নিচ্ছে জামাত এবং অন্যান্যরা। ঐক্যমত কমিশনের উদ্দেশ্য হলো, ঐক্যমত কমিশন জানে যে একটা বড় দলকে ছোট দল দিয়ে কর্নার করা যায় না, ঝামেলা আছে কিন্তু। তাহলে কি হবে, এখন এরা চাবে কর্নার করতে, ও চাবে কর্নার না হতে, একটা বিরোধ তৈরি হবে, এখন একটা বিরোধপূর্ণ অবস্থা তৈরি হবে। এর বাইরে তো আওয়ামী লীগ আছেই বাইরে। তখন সব যখন সামগ্রিক অবস্থা হবে, তখন কি হবে, নির্বাচন পিছিয়ে যাবে, বলবে নির্বাচনের পরিবেশ নাই। তো এই জিনিসটা ঐক্যমত্য কমিশনের কিন্তু কোনো সমাধান আকাঙ্ক্ষা ছিল না, তাদের আকাঙ্ক্ষা ছিল এটা যে আমি এমন কিছু একটা করবো যেটা নিয়ে সবাই উত্তেজিত হয়ে যাবে, সবাই বলবে যে এটা আমার পক্ষে কোনো, ওর পক্ষে কোনো, এটা আওলা বাজানো। কিন্তু আমি এই দেখছিলাম ক্ষেত্রে ঐক্যমত্য কমিশনের নিয়ত খারাপ ছিল, আমি বলবো নিয়ত সরাসরি। খারাপ ছিল। মাহমুদুর রহমান মান্নার বক্তব্য দেখছিলাম যে প্রধান উপদেষ্টা একটা গন্ডগোল পাকিয়ে দিয়েছেন সংস্কার করতে গিয়ে, তিনি প্রধান উপদেষ্টার কথা বলছেন। মানে এই গন্ডগোলটা আমি যদি এভাবে করে একটু প্রশ্নটা করি, মানে একটু আগের থেকে প্রশ্ন করি, যদি শুরু থেকে দেখি একদম ডক্টর ইউনূস এবং তার সরকারকে সব দল নির্বিশেষে এক বাক্যে সমর্থন দিল। তারপরে দেখলাম কিছুদিন পরে বিএনপি বলে আমাকে গুরুত্ব দিচ্ছে না, আমরা চাইলেও সাক্ষাৎ করতে পারছি না, এরকম একটা অবস্থানে গেল, এবং খুব জামাত এর দিকে ঝুঁকে আছে সরকার, এরকম একটা অভিযোগ জামাত এনসিপির দিকে আছে, এরকম একটা বিষয় হলো। তখন একটা এরকমও দেখছিলাম বিএনপি আন্দোলনে যাওয়ার একটা হুমকি বার্তা দিচ্ছিল, 3 উপদেষ্টার পদত্যাগের কথা বললো। তারপর হঠাৎ করে লন্ডন বৈঠক হলো, উল্টে গেল পরিস্থিতি। তখন আবার জামাত বলতে থাকলো, এনসিপি বলতে থাকলো যে বিএনপির দিকে ঝুঁকে পড়েছে, আর বিএনপি তখন একরকম সব কিছুতেই মানি, আস্থায় পরিচয়। এমনকি প্রধান উপদেষ্টার মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও দেখতে পেলেন তারা, এই একটা অবস্থা চলে গেল। এখন আবার ঐক্যমত্য কমিশনের এটা শেষে আবার দেখা যাচ্ছে উল্টে গেল পরিস্থিতি। মানে এরকম কদিন পর পর গণেশ উল্টাচ্ছে কেন? না, এটা কিন্তু সম্পূর্ণ পলিটিক্যাল ব্যাপার না, এই পুরো জিনিসটা হলো ডক্টর ইউনূসের সমস্যা। ডক্টর ইউনূস মোটেই পলিটিক্যাল লোক না, এবং পলিটিক্যাল পার্টিগুলোকে কিভাবে হ্যান্ডেল করতে হবে উনি সেটা জানেন না, ওনার সেই যোগ্যতা আল্লাহ দেয় নাই। অথচ উনি একটা এমন একটা পোস্টে আসছেন যে পোস্টের দায়িত্ব হলো, মূল কাজ হলো পলিটিক্যাল পার্টিগুলোকে হ্যান্ডেল করা। যে কারণে উনি সিরিয়াস টাইপের লোক না রে ভাই। রাষ্ট্র চালনার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য যতটুকু ঠান্ডা মাথা দরকার, যতটুকু সিরিয়াসনেস দরকার, ওনার সেটা নাই, একদমই নাই। এবং সবচেয়ে বড় কথা হলো কি, ওনার সেই ইচ্ছাও নাই। উনি ওনার মতো চলেন, এই বলতেছেন এটা, ওই বলতেছেন এটা, কখন কি বলেন আমি ওনার কথা কোনো আগা মাথা পাই না। উনি বলেন এবং উনি উনার মানে উনি উনার মতো চলেন, উনি যেটা ভালো মনে করেন সেটা চলেন, এটা ওনার সারা জীবনের অভ্যাস। গ্রামীণ ব্যাংকে উনি তাই করছেন। ওনার অনেক কাজ নিয়ে যুক্তি নিয়ে, ওনার কাজের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠছে, উনি তাও করছেন। মানে উনি যে, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, উনি যে গ্রামীণ ব্যাংকের এমডি থাকার জন্য যে আচরণটা করছেন, যে সমস্ত কর্মকাণ্ড করছেন, কোন সেন্সিবল লোক এটাকে সাপোর্ট করবে? অন্যান্য মামলাগুলিতে তাকে শেখ হাসিনা হয়তো হয়রানি করছে মানলাম, কিন্তু গ্রামীণ ব্যাংকের এমডি উনি কি থাকতে পারেন 71 বছর বয়সে? ওনারই দেওয়া গঠনতন্ত্র, ওনারই দেওয়া থাকতে পারেন। কখন পারেন? যদি উনি মনে করেন আমি গ্রামীণ ব্যাংকের মালিক। তাহলে উনি তো গ্রামীণ ব্যাংকের মালিক না, উনি এমডি ছিলেন, বেতনভুক্ত এমডি। তিনি তো পদ ছাড়তে চান নাই, এই কোর্টে গেছেন, ওই হায়ার কোর্টে গেছেন, সুপ্রিম কোর্টে গেছেন, শেষ পর্যন্ত উনি ব্যর্থ হয়েছেন। তাহলে গ্রামীণ ব্যাংকের এমডি থাকতেই যদি এত কিছু করতে পারেন, তাহলে এখন তো জাতিসংঘ মহাসচিব হওয়ার শর্ট লিস্টের মধ্যে দেখা যাচ্ছে তার নামও আছে। তাহলে সেটার জন্য আবার কি তিনি বিশেষ কিছু করবেন নাকি? ওইটা হইলে পরে ভালো, ওটা যদি হয় তাহলে আমরা বরং, উনি যার সঙ্গে যাবেন আমরা বরং বেঁচে যাবো যে ঠিক আছে ভাই গেছে। কারণ উনি তো জগদ্দল পাথরের মতো আছেন। কারণ ওনার দেখেন, ওনার একদিকে ইমেজ আছে, কিন্তু ওনার সেই ইমেজের যে প্রয়োগটা আমাদের জন্য, আমরা কি ভেবেছিলাম, আমরা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লোক নিয়ে আসছি যে নাকি সারা দুনিয়াতে 3-0 বাস্তবায়ন করতে চায়। উনি আসলে পরে দুনিয়ার সমস্ত ডলার টলার সব আমাদের এখানে আইসা পড়বে, একদম ইয়ের মতো, শিলা বৃষ্টির মতো ডলার পড়তে থাকবে। উনি আসলে পরে এখানে উনি বলতেন না পৃথিবীর কাছে আমরা যাবো, কোনো পৃথিবী আমাদের কাছে আসবে। আসছে পৃথিবী? পৃথিবী আসছে? পৃথিবী আসে নাই। উনি যান পৃথিবীতে, পৃথিবীর সঙ্গে দেখা করে না। ইংল্যান্ডে তো গেছিলেন, ইংল্যান্ডের প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করছে? দেখা তো করে নাই। ইংল্যান্ড, ইতালি, কাতার এবং কাতারের আমিরও তার শেখ হাসিনার সাথে দেখা করে নাই, কেউ দেখা করে নাই। আর ওনার কাছে কেউ আসছে? আসে নাই। এগুলি যে বলছেন না, উনি উনি সবসময় বলেন, ওনার স্টাইলটাই। ওনাকে আমি বলি উনি হলেন কথার ফেরিওয়ালা। উনি কথা দিয়ে সবাইকে বোঝানোর চেষ্টা করেন যে অমুক তমুক করে ফেলেছি। আসলে ভাই ওটা এক সময় ছিল যখন আপনার কেবল নোবেল লরিয়েট ছিলেন,
তখন আপনি বলতেন, লোকে মুগ্ধ হয়ে শুনতো, শুনে টুইনা নিয়ে করতো। তো এখন তো এই অবস্থা নাই, রাষ্ট্র ক্ষমতায় আসছেন। আপনি আমাকে বলে একটা কথা বলে শেষ করে ওনার সম্পর্কে, এই যে ওনার 3-0 প্রকল্প, এইটা আইডিয়াটা 3-0 কি আছে? জিরো প্রভার্টি, তাই না? জিরো আনএমপ্লয়মেন্ট অ্যান্ড জিরো কার্বন এমিশন, এই তো জিনিসটা খেয়াল করেন কিন্তু। আচ্ছা আপনি আমাকে বলেন, যদি জিরো প্রভার্টি হয় তাহলে জিরো আনএমপ্লয়মেন্টের কি দরকার ভাই? যদি তো একই জিনিস, এটা সমার্থক, মানলাম। তারপরে নিশ্চয়ই কিছু একটা পার্থক্য আছে, উনি বলছেন যেহেতু জ্ঞানী লোক, মানলাম। উনি সারা দুনিয়া এটা বলে বেড়েছেন কেন? মানে সারা দুনিয়ার যারা শাসক আছেন তাদেরকে উনি প্রভাবিত করার চেষ্টা করছেন যে আপনি এমন কিছু নিয়ম নীতি বানান যাতে নাকি আপনার দেশে এবং আপনার আশেপাশের দেশে জিরো প্রভার্টি হয়, জিরো আনএমপ্লয়মেন্ট হয় এবং জিরো কার্বন এমিশন হয়। ঠিক আছে, মানলাম। উনি তো 1 বছর ধরে একটা দেশের রাষ্ট্র ক্ষমতায় আছেন, উনি কি এখন সেটা করতে পারছেন? আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি, প্রতিদিন এখানে আনএমপ্লয়মেন্টের জন্য আন্দোলন হচ্ছে। চাকরির বয়স 35 করতে হবে, এই দাবিতে আমি দেখলাম প্রেস ক্লাবের সামনে একটা গ্রুপ 42 দিন অবস্থান নিছে। পুলিশ তাদের লাঠি খেলাইছে, সেই ছবিও দেখছি। ওরা কি চাকরি চাইছে? চায় নাই। ওরা চাকরিতে প্রতিযোগিতা করার সুযোগটা চেয়েছে। আপনি তো জিরো আনএমপ্লয়মেন্টের জন্য কোনো পদক্ষেপ নেন নাই ভাই, তাহলে আপনি এগুলি বলেন কেন? ওই যে বললাম, উনি হলো কথার ফেরিওয়ালা, উনি বেসিক্যালি কথার ফেরিওয়ালা, আর কিচ্ছু না, যে কথার কোনো মূল্য নাই। তো যাও, মানে 3-0 আমাদের সাথে যদি আরো জিরো যাওয়া যায় তাহলে তো আরো ভালো হয়। ধরেন জিরো করাপশন দিলাম, হ্যাঁ আরো কয়েকটা জিরো দিয়ে দিলাম, যে যেগুলো নেতিবাচক সব জিরো দিয়ে দিলাম, তাহলে তো আরো নতুন থিওরিও আবিষ্কার হতে পারে। যাই হোক, বললাম তো, যাও উনি নিশ্চয়ই আসলে বলি এটা না। ভালো বুঝবেন, আমাদের চেয়ে অনেক বোধ সম্পন্ন মানুষ উনি। আসি এবার ওই যে তাহলে যে গন্ডগোলটা যেটি মাহমুদুর রহমান মান্না বলছেন যে, এবং সেটি আসলে সবাই আপনারাও পর্যালোচনায় বলছেন যে গন্ডগোল বা জট তো একটা পেকেই গেছে। আসিফ নজরুল মাননীয় আইন উপদেষ্টা তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলছেন, আপনারা যদি এরকম ভূমিকা নেন তাহলে সরকার কি করবে? আমরা ঠিক বুঝতে পারছি না। এতদিন আলোচনার পর আপনারা যদি ঐক্যমতে না আসেন তাহলে আমরা সত্যি কি করব? মানে হায়াল্লা আমরা কি করব? আসিফ নজরুলের যে একটা স্টাইল আছেন সেরকম একটা জায়গায় এসে পড়ছে কিনা এখন? আসলে আমরা হায়াল্লা কি করব? এই গন্ডগোল থেকে কে ছুটাবে আমাদেরকে, আর কিভাবে এই গন্ডগোলটা ছুটবে? দেখেন, আমি এই ধরনের মন্তব্যটা যারা আসিফ নজরুলের কাছ থেকে আশা করিনি। সত্যি কথা বলতে গেলে আমি ওনাকে বেশ সেন্সিবল লোক মনে করতাম। উনি যে কথাটা বললেন, বলার আগে ওনার উচিত ছিল যে বিএনপির আপত্তির জায়গাটা কি সেটা কাগজ কলমে দেখা। বিএনপি যে আপত্তিটা করেছে এটা যদি কাগজ কলমে দেখতেন, মিলিয়ে দেখতেন যে ওরা কি বলেছে, সেটা শুনে আপনি বলেন। আপনি এটা না দেখা, দেখছেন কিনা আমি জানি না, দেখলে তো ওনার বোঝার কথা। উনি তো যথেষ্ট জ্ঞানী লোক, আমি ওনাকে পার্সোনালি খুব পছন্দ করি, উনি যথেষ্ট জ্ঞানী লোক। কিন্তু উনি কেন এই কথাটা বললেন ভাই, আমার কাছে এটা আমি হিসাবে মিলে না আমার। বিএনপির, শুনেন ভাই, আমি নিজে বিএনপি করি না, কিন্তু বিএনপি যে দাবিটা আমার কাছে ভ্যালিড মনে হচ্ছে। বিএনপির যে আপত্তিটা, এটা ভ্যালিড আপত্তি। বিএনপির সঙ্গে তো মাহমুদুর রহমান মান্না বলতেছে, জুনায়েদ সাকি বলতেছে, এরা সবাই কিছুই বোঝে না। এটা আসিফ নজরুল বলতে পারলেন? এটা কি পলিটিক্যাল পার্টির ঝগড়া? না, এটা পলিটিক্যাল পার্টির ঝগড়া না। আপনি তো লাগাইতেছেন। এখন যদি আসিফ নজরুল বিএনপি যা বলছে সে সত্যি বলছে বা সঠিক বলছে এরকম কিছু বলে, তাহলে তো এমনিতেই এনসিপি তাদের ছাগল খাচ্ছে। এনসিপি বলছে আসিফ নজরুলের সেফ এক্সিট নাই, এরকম একটা অবস্থা। এরকম কথা যদি বলে ফেলেন তাহলে তো তিনি আরো বিপাকে পড়বেন না? যেমন যেমন মাহফুজ পড়েছেন। সেফ এক্সিট এনসিপির খুঁজতে হবে না, এনসিপি নিজে সেফ এক্সিট খুঁজতে বলেন। দুনিয়াটা তো সহজ না ভাই, অন্য সেফ এক্সিট এনসিপি কে ভাবতে হবে না, তাদের সেফ এক্সিট খুঁজতে বলে। এটা আচ্ছা, কি করছেন না করছেন এটা হিসাব করেন। গত 1-1.5 বছরে আপনারা কি করছেন ওইটাও হিসাব হবে, ওইটা একটু খুঁজে দেখেন কি অবস্থায় আছেন আপনারা। এখন মানে সেফ এক্সিট এখন বর্তমানেই যেমন আছে সেখান থেকেই তাদের ক্ষমতা বা তাদের মানে তাদের সক্ষমতার জায়গাটা যে আমি আপনার কাছ থেকে জিজ্ঞাসা করি। নাসিরুদ্দিন পাটোয়ারি বলছেন যে এই যে বিএনপির যে নোট অফ ডিসেন্ট এটিকে তিনি বলছেন নোট অফ চিটিং, এবং তিনি বলছেন যে ভাইয়াগিরি করার জন্য নতুন বাংলাদেশে এমনটি করতে দেওয়া হবে না। মানে বিএনপি এই নোট অফ চিটিং দিয়েছে ভাইয়াগিরি করার জন্য, নতুন বাংলাদেশে এমনটি করতে দেওয়া হবে না। ঐক্যমত কমিশনে বিএনপি কিছু করতে চাইলে তরুণরা প্রতিহত করবে। আর তার আগেই কিন্তু সালাউদ্দিন আহমেদের বক্তব্যের প্রেক্ষিতে তিনি বলছিলেন বেশি হাসি আসলে আমাদের কাছে আসবেন, কান্না ছুটিয়ে দেবো। মানে এনসিপির কি কান্না ছুটিয়ে দেওয়া বা প্রতিহত করে ফেলবে বিএনপিকে, এরকম সক্ষমতা এনসিপি রাখে না, তাদের সেই সক্ষমতা নাই। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, ওনারা বলেন না কিছু হলে খালি তরুণদের অজুহাত দেন যে তরুণদের নিয়ে, ইয়াংদের নিয়ে, স্টুডেন্টদের নিয়ে আমরা হ্যান করব ত্যান করব। ভাই আপনাদের সঙ্গে স্টুডেন্টরা আছে আছে
এই যে ডাকসু, জাকসু, রাকসু, চাকসু, মানে আপনার 4টা ইউনিভার্সিটিতে যে ছাত্র সংসদ নির্বাচন হলো, একটাতেও এনসিপির যে ছাত্র সংগঠন আছে কেউ বিজয়ী হয়েছে? বাদ দেন বিজয়ী হওয়া, একটাতেও তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে, সেকেন্ড পজিশনে আসতে পারছে কোন একটা ইউনিভার্সিটিতে কোন একটা পোস্টে? পারছে ভাই? এদেশের তরুণ সমাজ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে। এই তথ্যটা যত দ্রুত আপনারা আপনাদের মগজের মধ্যে নিতে পারবেন, তত কিন্তু মনে করেন যাদেরকে আপনারা গ্রহণ করেছে কোথায় আসবেন। তারা যদি তাদের সাথে থাকে, আমি বলছি শিবির জামাতের কথা বলছি, যে তারাও তো একই রকম দাবি কথা বলছে, তারা যদি সাথে থাকে তাহলে কি প্রতিহত করতে পারবে বা ওই যে কান্না ছুটানোর মতো সক্ষমতা তারা রাখবে? তারা, হ্যাঁ, তারা যদি সঙ্গে থাকে তাহলে তারা আওয়াজ তুলতে পারবে। এর চেয়ে বেশি কিছু না রে ভাই। শুনেন, বিষয়টা হলো কি, এনসিপির যতগুলি সফল প্রোগ্রাম আছে বাংলাদেশে, যতগুলো, তার সঙ্গে সবসময় সে দুইটা শক্তি পাশে পাইছে। একটা হলো জামাত শিবির, একটা হলো সরকার। এর মধ্যে যদি সরকার তার সঙ্গে না থাকে তাহলে ভাই এরা নো হয়। আমরা কিন্তু নিশ্চিত থাকেন ভাই, আমরা তো মাঠে ঘাটে যাই, তাই না? আমরা তো মাঠে ঘাটে যাই, দেখি তো অনেক জেলা পর্যায়ে এনসিপির কিছুই নেই, কেউ ছিলেন এনসিপির পাবলিক। আর ভোটের বাজারে যে কি হবে আল্লাহ আল্লাহ রহম করুক, জানি না কি হবে। আমি এই দলটাকে নিয়ে আমি পার্সোনালি খুব আশা করছিলাম যে এরা বোধহয় ভালো কিছু করবে, এবং আমি মানে খুবই আশাবাদী ছিলাম আমি যে কিছু একটা ভালো হবে। কিন্তু এদের কিছু নেতৃবৃন্দের উল্টাপাল্টা কথা, উল্টাপাল্টা কর্মকাণ্ড, এবং এগুলি দিয়ে মানুষের কাছে তারা নিজেদেরকে একটা সন্দেহযুক্ত দলে পরিণত করছে। এনসিপির প্রসঙ্গ এবং যখন আসলো, আমি আসলে মূল প্রসঙ্গটাতে যাব, গণভোট একটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এনসিপি প্রসঙ্গ যেহেতু আপনি বলছেনই, এতদিন ধরে শাপলা 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 এতই গুরুত্বপূর্ণ মনে হলো শাপলা পেলেই যেন জয় হয়ে যাবে, শাপলা ছাড়া নির্বাচনই যাবে না, আর নির্বাচন কমিশনও দেবে না দেবে না এরকম একটা অবস্থা, দুইটাই একরকম একটা একগুঁয়ে অবস্থায় আছে। নির্বাচন কমিশন এখন রাজি হলো, কিন্তু শাপলা কলি কেন? শাপলা দিলে সমস্যা কে ছিল? এত ঘাপলা শাপলা নিয়ে কেন থাকছে? শাপলা নিয়ে ঘাপলার মূল কারণ হলো, শুনেন, বিষয়টা হলো কি, আমি কিন্তু এখানে এনসিপি কে দোষ দিই না। এনসিপি চাইতেই পারে, এনসিপি চাওয়াটা কোনো অন্যায় না। সে চাইলো, গড় তুমি করলো, না দিলে আমি ইলেকশন যাবো না সেটাও বললো, সব ঠিক আছে। আমার কথা হলো, আমি এখানে দেখি নির্বাচন কমিশনের দুর্বলতা। আমি মনে করি এই নির্বাচন কমিশন এই শাপলারকে কেন্দ্র করে যা কিছু করছে, প্রত্যেকটা কাজ তাদের অযোগ্যতাকে মানুষের সামনে পরিষ্কার করে দিচ্ছে। আমি প্রথমে এক্সাম্পলটা বলি। শাপলা নিয়ে প্রথম আপনি কেন বলেন আপনি দিবেন না, বললেন কেন? বলছেন কতগুলি কারণ দেখাইছেন। কারণগুলি কি? শাপলা জাতীয় প্রতীক, অমুক তমুক, অনেক হাঙ্কি পাঙ্কি অনেক কিছু বলছেন আপনি, বলছেন, কিন্তু এটা কিন্তু মিন করেন যে না এটাই সত্য, তাহলে দিবেন না, তাহলে আর আলোচনা শেষ। যেটা আপনার তালিকায় নাই সেটা আপনি দিবেন না, শেষ, আলোচনা হয়ে গেল, কিন্তু এক কথায় শেষ, তো তালিকায় যুক্ত চ্যাপ্টার তো ক্লোজ। করলোই শেষ পর্যন্ত। তালিকা আপনি যুক্ত করেন কেন? কারণ ওদের চাপে। তার মানে একটা পলিটিক্যাল পার্টি তার পছন্দের চাপ অনুযায়ী যুক্তি করতে পারে, চাপ দিতে পারে। কালকে যদি ইসলামী আন্দোলন বলে আমি হাত পাখা নিব না, আমার কোরআন শরীফ দেন, আমার প্রতীক হবে কোরআন শরীফ দেন। কেউ একজন বললো আমার প্রতীক হবে কাবা শরীফ দেন, দিবে? দিবে? আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আমি চাইতে পারি কাবা শরীফের ছবিটা আমি চাই, ওটা আমি প্রতীক চাই, দিবে ইলেকশন কমিশন? দিতে পারবে? চাপ প্রয়োগ করে। কাজেই কোন প্রতীক আপনি চান, নিয়মটা কি ভাই? এর পর্যন্ত জীবনে কোনোদিন শুনি নাই যে একটা পলিটিক্যাল পার্টির দাবির কারণে প্রতীক চেঞ্জ হয়, প্রতীক অন্তর্ভুক্ত হয়। আমি জীবনে শুনি, এই প্রথম শুনছি। কেন? তাহলে তাহলে জিনিসটা কি দাঁড়ালো? এই পলিটিক্যাল পার্টি অনেক পাওয়ারফুল, অথবা এই পলিটিক্যাল পার্টির পেছনে গভর্নমেন্ট আছে, হয়তো গভর্নমেন্ট তাকে ফোন করছে, গভর্নমেন্ট তাকে চাপ দিছে। যদি গভর্নমেন্টের ফোনে সে যদি তার সিদ্ধান্ত চেঞ্জ করে, এটাও তো তার অযোগ্যতা। একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যদি সে প্রধান উপদেষ্টার ফোন পাইয়া অথবা অন্য কোনো উপদেষ্টার ফোন পাইয়া যদি সে তার সিদ্ধান্ত থেকে সরে আসে, তাহলে বুঝতে হবে যখন প্রকৃত ইলেকশনটার সামনে আসবে তখনও তো ফোন আসতে পারে, তখনও তো চাপ আসতে পারে, তখন এই ইলেকশন কমিশন কি করবে? কিছুই করতে পারবে না। কিন্তু এই তবুও তো এই ইলেকশন ঘাপলাটা কমিশন কাটলো না আর কি। নিজের দুর্বলতা এবং অযোগ্যতা একদম স্পষ্টভাবে প্রমাণ করেছে। আমি মনে করি এই ইলেকশন কমিশনের পক্ষে
এই বাস্তবতায় একটা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব না। জি, এটি একটা বাস্তবতার কথা বলেন, এরকম আরো অনেক বাস্তবতা নিশ্চয়ই আমরা কথা বলতে বলতে আসবে যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সামনে আসলেই হবে কিনা, বা ডক্টর ইউনূস যেটি আসলে উপহার দিতে চাচ্ছেন ইতিহাস সেরা নির্বাচন, সেটি আসলে হবে কিনা সেটি আসি। আর তার আগে গণভোট, যে মানুষ কি চায় সেটি নিয়ে কথা বলছিলাম। যে গন্ডগোলটা যে পাকলো, যেটি মাহমুদুর রহমান মান্নাও বলছেন, সেই গন্ডগোল যদি আমি এই প্রশ্নটা মানে আগেও করছিলাম, যে এই গন্ডগোলটা যদি ধরেন সব নাই, সব রাজনৈতিক দল একমত হয়ে সুন্দরভাবে রাজি আছে সব কিছুতে, কিন্তু এই প্রশ্নটা এইটাও তো আসছে যে 48টা মানুষ বোঝে এই 48টা প্রস্তাবনায় কি আছে, আর কিছু না হয় অল্প কিছু মানুষ বুঝলো, কিছুতে অ্যাগ্রি করলো, কিছুতে করলো না, তারা কি করবে? যারা একদমই বুঝে না তারা কি করবে? 48টা প্রস্তাব, আবার জামাত বলছে নভেম্বরেই হতে হবে গণভোট। ধরেন করোনায় লকডাউন থাকতে হবে, এই কথা বোঝাতেই আর্মি নামিয়ে ফেলতে হয়েছিল, বোঝানো যাচ্ছিল না। এই 48টা সংবিধান নিয়ে প্রস্তাব বোঝানো যাবে মানুষকে? সেটি যাবে না, এটা অ্যাবসার্ড। এটা হলো জানেন, ওই যে ধাক্কায় পাহাড় সরানোর মতো অবস্থা হবে। ধাক্কায় পাহাড় সরানো যায় না ভাই। মানুষ এটা কেন, এক নম্বর হলো বুঝবে না, আর 2 নম্বর হলো কেন বুঝতে চাবে। মানুষের কি ঠেকা পড়ছে যে নিজের মানে কষ্টের টাকায় ভাত খাইয়া তরকারি খাইয়া এটা বুঝতে হবে তাকে? এটা কি তার পরীক্ষা আসবে নাকি?